সূর্যি, সূর্যি শোন, শোন, সূর্যি, 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 শোন, 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 সূর্যি, সূর্যি, হ্যাঁ, দাঁড়া বলছি, সূর্যি, 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 আমার কথা শোন, শোন, সূর্যি, সূর্যি, এই, দাঁড়া। সূর্যি! না না শ্যামল বাবু, এভাবে বারবার একই ঘটনা ঘটছে আর আপনারা বারবার বিভিন্ন ছুতো বার করে ঘটনাগুলোকে পলিটিক্যাল ইস্যু বানিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছেন কেন? আর একবার বলবেন? কি বলবো? ওই যা বললেন। স্থানীয় সমস্যাগুলোকে প্লিজ দয়া করে পলিটিক্যাল ইস্যু বানাবেন না। আপনি এতটা ভাবছেন কেন? এটা তো আর কয়েকজনের ব্যাপার না, এটা গোটা জেলার ব্যাপার। আর যেখানে পুরো এলাকা জুড়ে একই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে, সেখানে সবার স্বার্থে এই ঘটনাগুলোকে বন্ধ করা দরকার। আর যদি আপনি সেটা না করতে পারেন তাহলে প্লিজ বলুন, আমরাই অন্য কোনো ব্যবস্থা নেব। সত্যি যদি সেটা নিতে পারেন খুব ভালো হয়। চেষ্টা করছি। কি অদ্ভুত না, দিনের আলোয় মহির বোন সূর্যি কিভাবে রেপড হলো। ছেলেটিকে কিভাবে সবাই মারলো, অথচ বাকিরা সব চুপ। আসলে প্রত্যেকের এত নিজের কাজ বেড়ে গেছে,
অন্যের জন্য আর ভাববে কখন? অবশ্য এভাবে থাকলে মোটামুটি ভালোই হয়। মূল সমস্যা থেকে তো দূরেই থাকা যায়, এসকেপ করা যায়, যেভাবে এসকেপ করছে আমার বাবা, মা, দাদা, আমার বোন, প্রায় সকলেই। মানসদা আসবে বলেছিল না দিদি? হ্যাঁ। এই আমায় কেমন লাগছে রে নিপা? তুই যাই করিস তাইতেই তোকে ভালো লাগে। লিপস্টিক লাগাবি না? বাবা ভীষণ রেগে যায়। জন্মদিনের দিনও রেগে যাবে? হ্যাঁ রে, আজকাল কথায় কথায় যা রেগে যায়। মা আমি আসছি। মানুষকে একবার আসতে বলিস। কি গো, তুমি এখনো এখানে? গেলে না যে? কি এত ভাবছো তুমি? আমি হাঁ করে বাড়িতে বসে থেকে তারপর তা তুমি আজকে এভাবে বসে থাকবে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি যাই। আমার এখানে থাকাটা ঠিক নয়। আমি আজ রেজিগনেশন দিয়েছি কথা, মানে? পার্টি থেকে। নিশ্চয়ই দাদার সাথে প্রবলেম। তা কি এমন হয়েছে যে তুমি? তোমার দাদা ভন্ডুদাকে আমি আর মানতে পারছি না, জাস্ট মানতে পারছি না। কি করে একটা মানুষ শুধুমাত্র মানুষের কথা বলে নিজের আখের গোজায়, নিজের ব্যবসা ভেদে বসে? ভাবতে পারো? কেউ কিছু বলবে না, কেউ কিছু করবে না, কেন? ওয়াই? আজ পার্টির স্বার্থে, দেশের স্বার্থে, যেহেতু সকলের সামনে আমি ভন্ডুদার সমালোচনা করেছি, সেহেতু আমি পার্টির শত্রু হয়ে গেলাম। ভাবতেও অবাক লাগে, ভন্ডুদার কথা কিছুতেই বুঝতে পারছে না যে 1905 সালে মধ্যবিত্তের যে অধ্যায় শুরু হয়েছিল তা আজ ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। এদিকে দেখো কথা, আজকে আমাদের ঠিকভাবে চলতে গেলে না, আজকে আমাদের যদি ঠিকভাবে চলতে হয় তাহলে নিজেদের যে ফ্লস গুলো আছে সেইগুলোকে নিয়ে আগে সমালোচনা করা দরকার। আচ্ছা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি কি দাদার সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলেছো? হ্যাঁ। তা এমন কি হলো যে তুমি রেজিগনেশন দিয়েছো? দাদা আমাকে আর মানতে পারছে না কথা। ভন্ডুদা নোংরা ক্রমশ এক্সপোজ হয়ে যাচ্ছে। আমি আজ স্বইচ্ছায় বাড়ি থেকে না বেরিয়ে আসলে আজ আমাকে হয়তো। মানুষ, এ কি বলছো মানুষ? আমার দিকে তাকাও মানুষ। আচ্ছা মানুষ, তুমি কি তোমার সারাটা জীবনেই মানা আর না মানা নিয়েই কাটিয়ে দেবে মানুষ? তোমাকে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে তোমাকে এত সত্য পরিষ্কার কথা বলতে? তোমায় কে বলেছে? আমার আর ভালো লাগছে না কথা।
আমার কথাগুলো বোঝার চেষ্টা করো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। বুঝতে পারছি মানুষ, আর বুঝতে পারছি, আর আমি বুঝতে চাই বলেই তো আজ তুমি ছাড়া আমার সব কিছু অপরিষ্কার লাগে। কিন্তু কিন্তু আমাকে একটা কথা বলো মানুষ, রোজ রোজ কি কারোর এক কথা ভালো লাগে মানুষ? কিন্তু রোজকার মতো ব্যাপারটা তো আজকে নয় কথা। আমি চেয়েছিলাম শুধু আজকের দিনটা আমরা একসাথে থাকবো মানুষ। এই কথা, এই, আমার দিকে দেখো। আমরা কি একসাথে নেই কথা? আমরা একসাথে নেই, বলো। ও ঘরে যাও, ও ঘরে যাও, গিয়ে পেন্টিংটা দেখো। যাও, ও ঘরে যাও, তোমার জন্য এঁকেছি। অসাধারণ। আজ কিছু দেবে না? কি দেব তোমাকে, এই এই তোমার। এই ছাড়ো, এ কি করছো? কেউ দেখে ফেলবে। দেখলে কিছু করার নেই। আজ শুধু তুমি, শুধু তুমি। ওরা বয়ে চলে ওদের মতো, জলের স্রোত, হাওয়া শনশন, পাখির ডাক, যে সত্যি শব্দ একদিন আমরা খুঁজে পেয়েছিলাম, তাই কি আর সুর হয়েছে? তাই কি আজ গান হয়েছে? স্বাধীনতার এতগুলো বছর পর তাই কি মানুষ শুনতে পাচ্ছে, বলতে চাইছে? আজ আজ মৃত সময়ের কাছে মানুষের এই ডাকি অন্য এক কথা, অন্য এক গান। দিদি, মানুষটার কি খবর রে? 3-4 দিন হয়ে গেল আসছে না। জানি না। সেদিন বললো যে ঠাম্মার সামনে শান্তিনিকেতন যাচ্ছি, এনে দেবে। তোর জন্য আবার কি এনে দেবে? ও কিছু না। বাবা, এমন কি রে যে আমায় বলা যাবে না? এই জানিস তো, কালকে না ভোলাদার চায়ের দোকানের সামনে কি ঝগড়া হচ্ছিল। কি নিয়ে? জানি না, ওই যে মাউসদাদের বাড়িতে যে লোকটা আছে না, ম্যানেজার, ওই লোকটাকে দাদা খুব মারছিল। তা তুই ওখানে কি করছিলিস? আমি তো টিউশন থেকে ফিরছিলাম সেই সময়। ওদের কথা ওদেরকেই বুঝতে দে। এমন কিছু কথা মানুষ ইদানিং বলতো যা সত্যি কেউ আমরা বুঝতে পারতাম না। শুধু মনে হতো যেন প্রকৃতির কাছে ও যেতে চাইছে, এমন কিছু কথা বলতে চাইতো যা প্রিমিটিভ এজ থেকে আবার শুরু করতে হবে বলে মনে হতো। এসব বিভিন্ন কারণে মানুষকে দাদা আলটিমেটলি থ্রেট করে। অস্তিত্বের সংকটে আমরা কোথায় চলে যাচ্ছি না? একদিকে একটা বেকার ছেলের সঙ্গে আমার সম্পর্ক,
আর আরেকদিকে এলাকায় দাদার ফিউডালিস্টিক ভেঙে পড়া একটা অস্তিত্বের লড়াই। নীতি, আদর্শ, আত্মীয়তা সবকিছু কেমন এক ধাক্কাতেই ফিকে হয়ে গেল। আসলে কেউ কাউকে সহ্য করতে পারছে না। কথায় কথায় অবিশ্বাস, কথায় কথায় শুধু মিথ্যে, কতগুলো ভেগ কালচার। না পিসি, কালচার কথাটা আর কোনো ভ্যালিউ নেই। হ্যাঁ, বরং এখন তুমি বলতে পারো চ্যাট, মেসেজ, এসব কথাগুলো চাপে না। কালচার কথাটা কোথায় হারিয়ে গেছে। মানুষ তো হতে হবে। মানুষ.com। আসলে কি বলো তো পিসি, তুমি যাই করো, তুমি যদি ফার্স্ট না হতে পারো না, আর যদি প্রাইজ না পেতে পারো, সে তুমি যাই করো, যা নিয়ে নাড়াচড়া করো, সে সাহিত্য হোক বা গল্প হোক, সিনেমা হোক, স্পোর্টস হোক, এনিথিং, সাধারণ মানুষ আর মিডিয়া তোমাকে অনাত্মীয় করে দেবে। সেটা তুই অনেকটাই ঠিক বলেছিস। কয়েকদিন আগে আমার এক বন্ধু একটা ছবি বানিয়ে অ্যাওয়ার্ড পেল। শুনলাম ছবি বানালেই নাকি অ্যাওয়ার্ড পায়। আর আমাদের মতন কালচার পিপলরা বছরের পর বছর কেমন ভেড়ার মতন তালে তাল মিলিয়ে বেশ হাততালি দিয়ে চলেছে। আর সব কিছুর ক্ষেত্রে সেই একই অবস্থা। এনি হাউ, প্রুফ তোমাকে করতেই হবে যে তুমি কে। এইভাবে দাদাও প্রুফ করতে চেয়েছিল। আমার ভাবতে কিরকম অবাক লাগে, একই রাজনৈতিক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে দুটো মানুষ কি করে গ্লোবালাইজেশনের এটাই সবচেয়ে বড় উন্নতি। দেশের স্বার্থে তুমি একা হও, আর একা হলেই তোমার হাতে ধরিয়ে দেবে কম্পিউটার, মোবাইল আর অফুরন্ত লোন। আর সেগুলি পাওয়া হয়ে গেলে তোমার জন্য অপেক্ষা করছে এক স্বপ্নময় রাত্রি ঘর, যেখানে সারা পৃথিবী নাচে আর ভুলে যায় সব কিছু। সুনামি, বন্যা, ভূমিকম্প, সমস্ত ডিস্ট্রাকশন। আমরা বেশ আছি না? খবরের কাগজে চোখ বোলালেই সেই একই খুন জখম। খবরের কাগজ পড়তে আজকাল এত কষ্ট হয়। কষ্ট হলেও কি তুমি কিছু করতে পারছো? মানুষকে দাদা যেভাবে টর্চার করছে, তাতে কি কেউ, কারোর কি কিছু যায় আসছে? অথচ দেখো, আজকাল প্রত্যেক মানুষই নিজেকে কেমন প্রগতিশীল, শিক্ষিত হওয়ার দাবি করে। পারলে ইমেল আর মোবাইল করে সমালোচনাও করে। ইমেল আর মোবাইলে সমালোচনা করলে তো কিছু হয় না, কিন্তু যেই তুমি মুখোমুখি সমালোচনা করবে, সঙ্গে সঙ্গে তোমাকে জীবনের শেষ পথটা দেখানো হবে। মানুষ শুধু একবার একটা আত্মসমালোচনা করেছিল, আর তাতে আমার মায়ের আর আমার 22 বছরের বিশ্বাস তার কি পরিণতি হলো। আমার সামনে রাখলি কেন? একটা সৎ শিক্ষিত ছেলে যে
এমন অসভ্য হতে পারে? সুযোগ বুঝে আমার সহজ সরল মেয়েটাকে একেবারে নষ্ট করে দিল। সুযোগ সে নিয়েছে, তুমি বুঝলে কি করে? তুই চুপ কর। সুযোগ আবার নেয়নি, ধোয়া তুলসী পাতা না। যদি নাই সুযোগ নেয় তাহলে এ বাড়িতে সে আসছে না কেন বল? মানুষ দাদাবাবুর তো অন্য কাজে থাকতে পারে। কি ব্যাপার বলতো? ঝোল টেনে টেনে কথা বলছিস কেন? এই না সেদিন মানুষ দাদাবাবু তোমার ঘরের লোক ছিল, আজকে পর হয়ে গেল। কাজে যা যা। যত বড় মুখ নয় তত বড় কথা। চাল নেই চুলো নেই, স্বপ্ন দেখলেই হলো না। সহজ পেয়ে সহজ সরল মেয়েটাকে একেবারে সর্বনাশ করে দিল। যত জ্বালা আমার হয়েছে, সব জ্বালা। চাল নেই চুলো নেই, সব আমার ঘরে এসে যোগ। বুড়ি, ও বুড়ি, জানালার কাছে দাঁড়িয়ে রয়েছিস কেন? আরে কি দেখছিস রে? কি হয়েছে? আয় এদিকে আয়। কি রে, কি হলো? এই পাগলি, এই কাঁদছিস কেন রে? এই দেখো দিকে নি, কি কাণ্ড! উফ বাবা, বল না কেন কাঁদছিস? কি হয়েছে বল, কি হলো? তো কখনো এমন করে না তো আম্মা। হঠাৎ সেদিনের পর থেকে কি? ও তো এর আগেও কতবার আশা পিসির বাড়ি গেছে, কিন্তু সেটা তো খবর দিয়েছে। ও কি তাহলে দাদার জন্য আসতে পারছে না? না রে না, ওই ছোঁড়াটা আমাকে ছেড়ে একদিনও কোথাও থাকবে না বাবা, কোথাও থাকবে না। তা হ্যাঁ রে, তুই ওকে তোর অবস্থার কথা জানিয়েছিস তো? সব জানিয়েছি। সব জানিয়েছি, কিন্তু কিন্তু কি? বুঝেছি, সেদিন ওই ভন্ডুলের সঙ্গে মন কষাকষি হবার পর থেকে ও এ বাড়িতে আর ঢোকেনি, তাই না? ছেলেটা এত সত্যি কথা বলে, সবাইকে এত বিশ্বাস করে, সেই জন্যই তো। আসলে কি জানিস মা, এই বাড়িটাতে একমাত্র তুই ছাড়া ওকে কেউ বোঝে না। আর ওর বন্ধুগুলো ধরিবাজি ছাড়া ওরা আর কিছুই জানে না। মানুষ পারবে না, ও কিছুতেই এটাকে মেনে নিতে পারবে না, কিছুতেই পারবে না। আমি জানি। মাঝে মাঝে এত রেগে যায় না। সেদিন পার্টি অফিসে সবার সামনে দাদাকে এমন কতগুলো কথা বলল, দাদা ওকে সবার সামনে মারতে গিয়েছিল। আর সেদিন রাত্রির বেলা দাদা যা নয় তাই আমাকে বলেছে। অবাক লাগে, কে না কে দাদাকে আমাদের সম্পর্কের বিষয়ে যা নয় তাই বলেছে। আর দাদা তো কান পাতলা, সব বিশ্বাস করে গেছে। সেদিন রাত্রিবেলা যা মুখে এসছে তাই বলেছে। আচ্ছা তুমি বলো বলো ঠাম্মা, ওর কি দরকার? যখন দেখছে যে পরিষ্কার সত্য কথা বললে কেউ সেটা মেনে নিতে পারছে না,
সবাই খেপে যাচ্ছে, তখন বোকার মতো নিজেকে প্রকাশ করার কি দরকার ওর? আছে রে বুড়ি, আছে, দরকার আছে। এখনো এরকম কিছু মানুষ আছে আনাচে কানাচে, তাই এ দেশটা এখনো ভেসে যায়নি, ভেঙে পড়েনি। মানুষটার কথা ভাবলে কি আমার মনে হয় জানিস, ছেলেটা কি নিঃস্বার্থ ভাবে স্বপ্ন দেখে চলেছে, শুধু স্বপ্ন। মানুষ সবসময় আমায় কি বলতো জানিস, আজ যেভাবে বেঁচে আছি, আজ যেভাবে আমরা বেঁচে আছি 10,000 সালেও 10,000 সালে সেইভাবেই বেঁচে থাকবো। সেইভাবেই বেঁচে থাকবো, আসলে কি জানো কথা, থাকবোই। যে পালিয়ে যায় সে একলাই পালায়, কিন্তু আস্ত একটা সমাজ কখনো পালাতে পারে না। মানুষকে পৃথিবীর সবচেয়ে বড় শত্রু জেনেও একদিন চারিদিকে চীনের প্রাচীর গড়া হয়েছিল, কিন্তু ক্রমেই সেই প্রাচীরগুলো ভেঙে যাচ্ছে। আমরাই মনে হয় আমাদের দেওয়ালগুলো ভেঙে ফেলছি। একটা অন্য রাস্তা চাই কথা, একটা অন্য রাস্তা চাই। তোমার মুখে এই কথাগুলো শুনলে মনে হয় সত্যি যদি তোমার মতন হতে পারি, তাহলেই হয়তো তোমার সঙ্গে হাঁটা বা চলার কোনো মানে হয়। না কথা না, শুধুমাত্র আমার কথাগুলো শুনে আমার সঙ্গে হেঁটে কোনো লাভ নেই কথা। আমার কথাগুলোকে যদি ভালোবাসতে পারো তবেই হেঁটো। কারণ ছোট থেকেই আমি কবিতা, পেন্টিং, গান এসব তো ভালোবাসি, কিন্তু তারপরেও যা সবচেয়ে বেশি ভালোবাসি তা হলো সততা। আমি এখন ফিল করতে পারি যে সত্য কখনো আত্মহত্যার কথা বলে না। সত্য আমায় শেখায় যে আমি একা নই, আমরা কেউ একা নই কথা। আমাদের অভাবে কোনো গ্লানি, কোনো লজ্জা নেই। সত্য আমাকে ঘেন্না করতে শেখায়, রাগ করতে শেখায়, ভালোবাসতে শেখায়, শেখায় পরিষ্কার হতে। পৃথিবী সৃষ্টির পর থেকেই যে শব্দ আমাদের কানে বাজে তা শুধু প্রকৃতিরই শব্দ। সেই শব্দই আমাদেরই আনাচে কানাচে লুকিয়ে থাকে, ঘুরে বেড়ায়। এখন আমার সব সময় মনে হয় যেন মানুষ আমার সঙ্গে রয়েছে। তাই তো তোমার মনে হবে মা। তোর বাবা যখন আমার গর্ভে ছিল না, তখন তোর ঠাকুরদাদা তখন কাশিতে ছিলেন, কিন্তু কি দিনে কি রাতে আমার সব সময় মনে হতো কি যেন আমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ ঠাম্মা, আজকাল আমারও মনে হয় যেন মানুষ আমার খুব কাছে। জানো ঠাম্মা, ও আমার একেবারে শরীরের ভেতরে, যা শুধু আমিই বুঝতে পারি। ওর মানুষের প্রতি যে বিশ্বাস, যে মূল্যবোধ, সেসব যেন আমি আমার মনে, আমার শরীরে কনসিভ করেছি। আর জন্মেছে আমাদের ইচ্ছে, আমাদের কথা। ওমা, কি হয়েছে মা তোমার? আমাকে ধরবি না পড়ার মুখী। তুই আমাদের সব নষ্ট করে দিলি, বাবার সম্মান,
ঠাকুরদা শুনাম, কেন এমন করলি? এত বড় ক্ষতি কেন করলি? আমি আর ভাবতে পারছি না। আরে আমি কি করেছি পরিষ্কার করে বলবে তো? আর কি করবি? আর কি করে বলবো বল? মানুষ তোর এত বড় ক্ষতি করলো আর তুই বলছিস ক্ষতি? আমি তোর কোনো কথা শুনতে পাইনি ভাবছিস? কি কথা? আবার জিজ্ঞেস করছিস কি কথা? দিদি তুই চুপ কর। মা কি হয়েছে একটু খুলে বলবে তুমি? তোর দিদিকে জিজ্ঞেস কর, এসব নোংরা কথা আমার মুখ দিয়ে বেরোবে না। কি বলছো ওর নামে যাতা? যা পার্টি অফিস থেকে বন্ডুলকে ডেকে নিয়ে আয়, যা। দাদার তো আসার সময় হয়ে গেছে। তুমি কি বলবে তুমি আমায় বলো না। মানুষের মানুষের সবকিছু তুই তোর গব্বে ধারণ করে এখন বলছিস আমায় বলতে? মা এ কি বলছো মা? তুমি ভুল ভাবছো। আমি তো ঠাম্মাকে মানুষকে এখন যতই কাঁদো আমাকে ভুল বোঝাতে পারবে না। আমি নিজের কানে সব শুনেছি। ভালো লাগে না এখানকার মানুষদের সঙ্গে, তাদের সমস্যার সঙ্গে এমন করে জড়িয়ে গেছি যে নিজের ভালো লাগা মন্দ লাগা এই সমস্ত কিছুই রিলেটিভ হয়ে গেছে। সমান হলেও আরে যেখানে ঠাম্মা ব্যাপারগুলোকে মেনে নিচ্ছে সেখানে মা এমন কেন করছে তোমরা বলতে পারো? আচ্ছা তুই তাহলে এখন তোর মা কেন এসব করছে এই নিয়ে চিন্তা ভাবনা করবি? মানুষকে নিয়ে কিভাবে এগোবি সেই চিন্তা ভাবনা করবি না? দেখ, তোকে একটা কথা বলি, দিদি যেভাবে সবকিছুকে বিচার করে সেটা ঠিক নয়। এক্স্যাক্টলি, সেই জন্যই তো আরো বেশি ফ্রি আর আরো বেশি লিবারেল হওয়া উচিত ছিল। উচিত এটা বলাই যায় না, কারণ বাবা তো মাকে বাড়ি থেকে বেরোতেই দিত না, আর সেই কনসেপ্টটাই মাথার মধ্যে ঘোরাফেরা করছে। দেখ, আজ যেটা বলছে কাল তো সেটা নাও বলতে পারে, এটুকু তো তুই তোর মাকে বুঝেছিস। যা বুঝেছি তা আজ সব গুলিয়ে যাচ্ছে মাসি। মাকে কেমন অন্যরকম লাগছে। লাগছেই যখন মেনেই নে না। যে যার শিক্ষাগত যোগ্যতা থেকে কিন্তু আমরা একে অপরকে জানতেও পারি, বুঝতেও পারি। সবাই তো ভেবেই নিয়েছে যে সবাই ভাবলেও তুই আমাকে চিনিস। আমি যেটা ভাবি, আমার বিচার বিবেচনার উপর যেটা মনে হয় সেটাই আমি করি। তাতে যদি পৃথিবী উল্টে যায় তো যাবে। আচ্ছা আমি কি করবো মিশো? যেটা তুই ঠিক মনে করবি তুই সেটাই করবি, কারো কোনো সাজেশন নিবি না। তোমাদেরও না? ও, আমার সঙ্গে ইয়ার্কি মারা হচ্ছে? আসলে তোমাদের সঙ্গেই তো ইয়ার্কি মারা যায়। তাহলে একটা কাজ কর, সোজা বাথরুমে গিয়ে স্নান কর, আর তারপর সকলের জন্য চা কর, যা। কেন? উনি আমাকে ঠিক কি করে চিনলেন? আরে ও হলো তোমাদের সৌরভের ভাই, ও এখন আর্ট কলেজে পড়ায়। সৌরভের ভাই স্কাল্পটার ছিল। ওর কথাই বলছিল। আচ্ছা পিসি, ও নাকি সুইসাইড করেছিল? যতবার ভাবি ততবারই মনে হয় কলেজের এক মডেলকে নিয়ে ওর বন্ধুরা ওর নামে যা নয় তাই বলে একটা মিথ্যেকে সত্যি বানালো। আর সৌরভ এত সহজ আর সেন্সিটিভ ছিল। আর তোমরা কিচ্ছু বললে না? কার বিরুদ্ধে বলবো? পুরো কলেজ অ্যাডমিনিস্ট্রেশন যার বিরুদ্ধে কথা বলছে, তখন আমি কি করব বল? আমরা অবশ্য প্রতিবাদ করে পরীক্ষা বয়কট করলাম। আমাদের 6 জনকে রাস্টিকেট করে দেওয়া হলো। ও আচ্ছা, তখনই বুঝি তুমি আঁকা ছেড়ে দিলে না? না, ঠিক সেভাবে নয়। আসলে হঠাৎ করেই একটা চাকরির অফার এসে গেল, আর তখন কলেজ থেকে রাস্টিকেট হয়ে গেলাম। মার মৃত্যু, শহরে উগ্র রাজনীতি, চাকরি করতে বাধ্য হলাম। তারপর হঠাৎই একদিন দেবদূতের মতো তোদের ইন্দ্রদা এসে আমাকে বিয়ে করলো। 1 মাসও গেল না।
কি অদ্ভুত ভাবে অ্যাক্সিডেন্টটা সব শেষ। তারপর আলটিমেটলি একা চলতে চলতে রয়ে গেলাম এই বাড়িটায়। বাড়িটার জন্যই কি না, নাকি আশেপাশের মানুষজনের জন্য আবার শুরু করলাম ড্রয়িং করতে। আমাকে দেখাবে? দেখানোর মতো কিছু না। না, দেখবো। আচ্ছা খেয়ে নে, তারপর দেখিস। অ্যাকচুয়ালি মানুষ যখন মাঝে মাঝে তোমার এখানে এসে থাকতো না, তখনই আমায় চিঠিতে তোমার পেন্টিং এর কথাগুলো লিখতো। ও তোর একটা চিঠি এসেছে জানিস, ড্রয়ারে আছে, খেয়ে নিয়ে দেখিস। হ্যাঁ। মনে হলো নিপার চিঠি। নিপা এখনো তোর সঙ্গে যোগাযোগ রেখেছে। বেশ ভালো মেয়ে। কথা কি হয়েছে? নিপা কি লিখেছে? বাবার শরীরটা খারাপ হয়েছে। আর সবাই? মানুষ মানুষ আমাদের বাড়ি আসছিল, ওকে বেশ কয়েকটা ছেলে তুলে নিয়ে চলে গেছে। পিসি পিসি মানুষ কেমন আছেন? ও আপনি? আপনাকে তো ফোন করব বলে ভাবছিলাম। কেন, বিশেষ কোনো কারণে? না, আসলে ওই মহিদের ব্যাপারগুলো নিয়ে ওরা একটু আগেই আমাকে বলছিল। কেন, ওদের সঙ্গে তো আমাদের ইউনিট মেম্বারদের কথা হয়ে গেছে। আবার নতুন করে কিছু? নতুন করে নয়, অ্যাকচুয়ালি এখানকার এলাকার মানুষজনদের নিয়ে এই প্রজেক্ট নিয়ে যেটা বোঝানো হচ্ছে, আলটিমেটলি তার কি কোনো দরকার আছে? আপনার একটু সময় হবে? সময় দরকার হলে হতে পারে। আপনি বাড়ি যাচ্ছেন তো? আমার বাড়ি যাওয়ার সঙ্গে আপনার কথা বলার কি সম্পর্ক বুঝলাম না তো? না না, কোনো সম্পর্ক নেই। আসলে আপনি যদি রাজি থাকেন তাহলে গাড়ি করে যেতে যেতে কথা বলতাম। আমি কাল আপনার সঙ্গে কথা বলবো গিয়ে। বালির ট্রাকগুলো কখন আসছে? এই আসছে। সেগুলো সব দিয়ে গেছে? দিয়ে যাও তো কথা। দেখো। আচ্ছা ঠিক আছে।
খালি ময় ঝামেলা, জায়গাও পায় না আর ঝামেলা করবার। আচ্ছা, পড়লো কি করে? এখন পড়বে না? আমি কি অমনি অমনি বলেছিলাম যে ডাক্তারের কাছে ওকে নিয়ে গিয়ে পেচ্ছাপটা পরীক্ষা করাও? দেখো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি করে বুঝবে? কোনোদিন বোঝবার চেষ্টা করেছো? আর আজকে বুঝবে। মা তোমরা একটা চুপ করবে? লো প্রেশারও তো হতে পারে দিদির। একদম ফ্যাস করবি না। লো প্রেশারও তো হতে পারে। নেকা পরিষ্কার বোঝা যাচ্ছে ও প্রেগনেন্ট। উনি বলছেন কি না, সালা দুধের শিশু। উনি যা বলবেন তা সবাইকে মেনে নিতে হবে না? বাবা তোমরা ভুল করছো। দিদি মানুষটাকে পাগলের মতো ভালোবাসে বলেই তো। হ্যাঁ তাই, আমরা তো সব মুখ্যু, তাই না? শোনো, কোনো গল্পের দরকার নেই। হ্যাঁ, আমি এক্ষুনি চা করার করছি। ভন্ডুল, ভন্ডুল কোথায়? দেখো তো কি করতে কি করে বসে থাকবে। আচ্ছা, তোমাকে একটু আক্কেল বিবেচনা হবে না? আচ্ছা, একটু ভেবে তারপরও তুমি এটাকে দোষ দেবে। নিপামা যে বলছে সেটাও তো হতে পারে। দিদি যা বলতে চাইছে। এই চুপ কর। হ্যাঁ, তুমি ভেতরে এসো, এসো। কি হলো? বললাম না যত সব ন্যাকামি। তুমি ভেতরে যাও, ভেতরে এসো, আমি দেখছি। নিপামা, মানুষ সেদিনের পর থেকে আর এ বাড়িতে আসেনি না রে। গতকালকেই এসেছিল, কিন্তু দাদার ভয় বাড়ির ভেতরে ঢোকেনি। কেন? দাদা মানুষটাকে মারবে বলেছে। সে কি? হ্যাঁ, ওরা একসঙ্গে কাজ করত, পার্টি করত। তা বুড়ির এই ঘটনার জন্য কি? না 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 না, কদিন ধরেই দাদা আর মানুষদের মধ্যে কি নিয়ে ওই পার্টি আছে না, ওই নিয়েই ঝগড়া চলছিল। কি নিয়ে? সেই সব জানি না। দিদি বলছিল যে দাদা নাকি ওই কন্ট্রাক্টর বিজনেসটা ছাড়াও অন্য কি ব্যবসা করে, খারাপ ব্যবসা। সেটা মানুষদা জানতে পেরে গেছে। দাদাকে মানুষদা একদিন তাই বলেছে যে যারা এসব পার্টি করে তারা আবার এই ধরনের ব্যবসা করতে পারে কি করে। ঠিকই তো বলেছে। সেদিন দাদা খুব রেগে যায়, মারামারি হয় দাদা আর মানুষদার মধ্যে। মানুষদাকে দাদার কিছু বন্ধুরা সাপোর্টও করে। ব্যাস, তারপর থেকেই দাদা চায় মানুষদাকে ওই লোকাল কমিটি থেকে সরিয়ে দিতে। মানুষটা এত সৎ, এত সোজা, এতটাই নৈতিকতার উপরে দাঁড়িয়ে রয়েছে যে। বাবা তুমি মানুষদার উপরে বিশ্বাস করো? হ্যাঁ হ্যাঁ, করি। ওর মতো একটা ছেলে তুই খুঁজে বার কর দেখি। তাহলে তুমি দাদাকে আটকাও। তুই ভন্ডুলকে চিনিস না? হ্যাঁ? যেদিন থেকে এই সংসারের খরচ আমি আর বহন করতে পারছি না, সেদিন থেকে তোর মা ওকে সব দায়িত্ব দিয়ে দিয়েছে। আর তারপর থেকে মানুষের বাচ্চাটা কোথায়? মানুষ কোথায়? কি বলছো তোমরা? আমি বুঝতেই পারছি না। মানুষ এখানে থাকে? বুঝতে হবে না, কিচ্ছু বুঝতে হবে না, বোঝার কিছু নেই, এখানে বোঝার কিচ্ছু নেই। আরে বাবা, কি বলবে তো? কি হয়েছে? এই দেখ ভেতরে দেখ, মালটা নিশ্চয়ই আছে, দেখ। আরে কি ব্যাপারটা কি? কোনো ব্যাপার নেই, চুপচাপ, একদম চুপ, কোনো কথা নয়। মানুষ থাকে? কোথায় থাকে? নেই কেন? এই দেখ, ভেতরে দেখ। পেলি কিরে, পেলি? ও, মালটাকে সরিয়ে দিয়েছো না? আবার আসবো। হ্যাঁ, অসভ্য নচ্ছার ছেলে কোথাকার। এই আজ আমি পরিষ্কার করে বলে দিচ্ছি,
ভন্ডুলের সাথে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করবে, আর দরকার হলে ওটাকে নষ্ট করতে হবে। বাবা, এ কি, তোমরা ঠায় দাঁড়িয়ে আছো? এই, যা ঘরে যা, যা বলছি। তুমিও চলো। আচ্ছা পিসি, পিসি, তোমার ছোটবেলাকার গলা আর এখনকার গলার স্বরে এতটা তফাৎ কি করে হলো? ঠিক জানি না রে, আসলে এখানকার পরিবেশটা আমাকে খুব হেল্প করেছে। এখানকার সবুজ, এখানকার নদী, পাহাড় সবাই আমাকে আলাদা আলাদা করে খুব হেল্প করেছে। ঠিক বলেছ পিসি। সকালবেলা যখন আমিও জলের ধারে যাই, তখন কেমন একটা অদ্ভুত ফিলিং হয়, কি পবিত্র লাগে পিসি। তুই প্রায় যাস বুঝি জলের ধারে? আমিও আগে খুব যেতাম, কিন্তু এখন সকাল থেকে রাত পর্যন্ত এত নোংরামো না, আর যেতে ইচ্ছে করে না। যাই হোক, আমার ভীষণ ভালো লাগে। জানো পিসি, জলটাকে যখন হাতে নিই না, তখন কেমন একটা অদ্ভুত ফিলিং লাগে। মনে হয় যেন এমন কিছু একটা ধরেছি যেটা আগে কোনোদিন ধরিনি। পুরো শরীরটা জুড়ে খুব অপূর্ব ফিলিং হয়। চারিদিকে সবুজ রং, পাহাড় থেকে নেমে আসা জলের স্রোত, নীল আকাশ, হাওয়ার একটা সুন্দর অদ্ভুত শব্দ, সবকিছু ঘিরে যেন একটা অন্যরকম একটা অনুভূতি পুরো শরীরটাকে তোলপাড় করতে থাকে পিসি। গান গাইতে ইচ্ছে করে? ইচ্ছে তো করে, কিন্তু গাইতে পারি না, সে আবার আরেকটা কষ্ট হয়। একদিকে প্রাকৃতিক ইচ্ছের দৌড়, আর আরেকদিকে নিজের শরীরের সাথে নিজের মনের একটা অদ্ভুত অনুভূতি, যা সত্যি পাই তা শুধু আমি, শুধু আমার, যা শুধু আমারই, অন্য এক। দেখছি আর ভাবছি, গভীর, আরো গভীর, যা শুধু আমার, শুধুই আমার। বাইশ বছর ধরে মা আমাকে মানুষ করেছে, অথচ মাই আমাকে বিশ্বাস করতে পারেনি। যে মানুষকে আমি ভালোবেসেছি, সে যে দাদাকে মেনে নিতে পারেনি। দাদাও মেনে নিতে পারেনি আমাদের বিশ্বাসকে। বর্তমান সভ্যতার পিওর অ্যান্ড পারফেক্ট রিলেশন। আমারে আমারে কোথায় নিয়ে যাবে? কোবরাজের কাছে। কি হবি বলতে পারো? শেষ তো আমারে
করি ফেলিছে। আর আমারে বাসায় কি হবে? এই একটু চুপ করবি? স্যুপ? এই স্যুপ করি করি তো এতগুলা বছর পার হয়ে গেল। আর কত স্যুপ থাকবা? একদিন দেখবা স্যুপ করি থাকতে থাকতে ওরা তোমায় বোবা বানাই দেছে। দেশে মানুষেরা হারাই গেছে। হ্যাঁ গো, আশা আর কথা দিদি সারা এদেশে আর কটা মানুষে আসে। এবার এবার আমি তোমার জন্য একটা খুব বড় জাল বানায় দিব। এতদিন তো মাছ ধরলা, এবার আমার একটা মানসি ধরে দেখাতে পারো? এই মুহি, কি সব বলছিস? কি সব বলছি? ঠিক কি বলছি? কথা দিদি সারা আমাদের কথা আর কটা মানুষে ভাবে? তুমি বলো না, মনের কথা কাউরে বলতে পারো? বলো না, বলো। আমার মনের কথা লোককে বলতে যাব কেন? বিপদে পড়লেও বলবে না? না মুহি, আজকাল আর কারোকে বলতে ইচ্ছে হচ্ছে না। আমারেও না। ওইটাই তো, মাঝে মাঝে কেন যেন সব কিছু মনে হয় নোংরা নোংরা লাগে, পচা গন্ধ লাগে। মনে হচ্ছে সব কিছু পচে যাচ্ছে। আমাদের আশা দিদি, কথা দিদি শিখাইয়া পড়ায়ে আর কত দূর নিয়ে যাবে? সিধু, তুমি কথা দিদিরে খুব ভালোবাসো না? হ্যাঁ মুহি, কোনো সময় মনে হয় কথা দিদি না থাকলে আমরা কবে মরে যেতাম। কেন? আমি কি তোমার কেউ নই? তুই তো আমার সব মুহি। কিন্তু একবার তুই ভেবে দেখেছিস কথা দিদি আমাদের জন্য সুখে দুঃখে সব সময় আমাদের পাশে দাঁড়ায়, সব সময় আগু দিকে যাবার জন্য মনে জোর দেয়। ওই মানুষটা পৃথিবীতে খুব দরকার মহি, খুব দরকার। ওই শোয়ারগুলাই দিদিরে শেষ করে দিবে। চুপ কর, একদম চুপ কর। আমি বেঁচে থাকতে কথা দিদিকে কিছুতে মরতে দিব নাই। কি হবে বলতো? কি হবে? আমার তো মনে হয় গ্রামের সবাই মিলে শ্যামলবাবুকে ধরে কিছু একটা। যা বলেছ, মহিরা ক্রমশ যা ফেরোশেষ হয়ে যাচ্ছে। একটা অদ্ভুত ব্যাপার দেখ, মহিদের বাড়ির উপরে ওদের যত রাগ, একটুখানি সরে করতে পারে কিন্তু করবে না। আরে ওদের তো টার্গেটই মহি আর সূর্যি পিসি। কি খারাপ লাগে, মহি আর সূর্যির উপর কি টর্চার চলছে না, জাস্ট ভাবা যায় না। পিসি, আরে কারণটা তো খুবই সহজ। ওরা মহি আর সূর্যের যদি মুখটা বন্ধ করতে পারে তাহলে সমস্ত সমস্যার তো সেখানেই সমাধান হয়ে গেল। বোধহয় সম্ভব হবে না। হতেও তো পারে। শ্যামলবাবুর মতো লোকেরা যেখানে রয়েছে সেখানে কিছু আরে এক্সপেক্ট করা। পিসি, তুমি বারবার শ্যামল বাবুকে খালি দোষ দাও কেন বলো তো? তার কারণ শ্যামলবাবুর মতো লোকরাই তো ক্ষমতায় রয়েছেন। আর আমি যদি বলি তা নয়? মানে? দেখো পিসি, গ্রামের কয়েকটা ফ্যামিলি যদি শুধুমাত্র টাকা পয়সা আর জিনিসপত্রের জন্য নিজেদের বিক্রি করে দিতে পারে তাহলে তাতে মহিলারাই বা কি করবে? সেই ওদের তো দোষ নেই। অভাব আজ প্রত্যেকটা মানুষের মধ্যে, কেউ প্রকাশ করে আর কেউ করে না। আচ্ছা পিসি, কি হবে বলতে পারো? কিসের কি হবে? মহিদের রাস্তা করতে দেব না। মহি আর সূচি যদি একটু চিৎকার করে না তাহলেই দেখবে সব ঠান্ডা হয়ে যাবে। একটা ব্যাপার আমাদের চিন্তা করা দরকার, যে মহি আর সূর্যি যদি আবার রেপ্ট হয়
তাহলে পুলিশকে আমাদের ইনফর্ম করতেই হবে। সব এক। একদিকে মহি আর একদিকে এক অদ্ভুত গ্রাম আর শহরের একই রূপ, একই চেহারা। গ্রামে এলেও যা দেখা যায়, শহরে গেলেও ঠিক তাই দেখা যায়, শুধু বাইরে থেকে চেহারাগুলো পাল্টে যায়। দিদি তুই কাঁদিস না, দেখ তোর কাঁদলে তো আর সব ঠিক হয়ে যাবে না। দাদাকে আগে আসতে দে, দেখ দাদা কি করে, তারপর তো। দাদা কি করবে? হ্যাঁ, দাদা কি করবে? দাদা এই বাড়িতে যা ইচ্ছা তাই করবে, আর আমরা সেটা সব মুখ বুঝে মেনে নেব না? আমি তো তা বলছি না। তোর বলার জন্য বলছি না। ঠাম্মা বেঁচে থাকতে দাদার মতন একটা ছেলেকে মা বাবারা কিভাবে প্রশ্রয় দিয়েছে একবারও ভেবে দেখেছিস? যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, আর আমরা। কি হলো? কি বলছিস এত? কি করেছে? কি করেছে দাদা? বল বল, কি করেছে? মা কি আবার শুরু করছো এখন? তুই চুপ কর। দাদা কি করেছে ওকে বলতে বল। দাদা তো সবাইকার কথা ভেবেই তো টাকার পেছনে ছুটছে। আজকে যদি দাদা না থাকতো এই সংসারটা কি হতো ভেবে দেখেছিস কখনো? মা, বাবাও একসময় রোজগার করতো মা, কিন্তু এমন হাবাতের মতন চাহিদা অন্তত ছিল না। আজ তোমাদের খরচার হাত বাড়তে বাড়তে দাদাকে রাত্রির অন্ধকারে কতগুলো বেআইনি মালের পাচারেও আজ নাম লেখাতে হয়েছে। দাদা নাকি প্রোগ্রেসিভ, মানুষের কথা বলে। দাদার সম্পর্কে এত বড় মিথ্যে কথাটা বলতে তোর একটু বাঁধলো না? মিথ্যে কথা না বলেই তো আজ দাদা মানুষকে পার্টি থেকে, পাড়া থেকে সরিয়ে দিতে চাইছে। ভাবতে অবাক লাগে, আজ দাদা আমাকে, মানুষকে আর মানতে পারছে না। হচ্ছে কি সরলা? মেয়েটাকে কি মেরে ফেলবে নাকি? ছাড়ো, এরকম মেয়ে না থাকাই ভালো। সরলা, বুড়ি কাঁদিস না। একসময় বাবা যা বলতো সবাই তা শুনতো, আর এখন দাদা যা বলে সবাইকেই তা শুনতে হয়। সময়টা বড় অদ্ভুত না? একটু অপেক্ষা করলেই সময়কে দেখা যায়। একমাত্র সময়ই বলতে পারে যে তুমি বেঁচে আছো না বেঁচে থাকার ভান করছো। সেদিন মায়ের কথার পর
মনে হলো যেন আমাদের আমাদের বাড়িটা মৃত, মিথ্যে। দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার। একটা মিথ্যেকে কিভাবে সত্যি করা যায় শুধুমাত্র আমাদের অশিক্ষা আর অবিশ্বাসের ওপর। তার প্রমাণ হলো আমার জীবন। সেদিন থেকেই আমি এক অন্য রাস্তায় খুঁজতে শুরু করলাম তোমাকে, স্রোতে, হাওয়ায়, অন্ধকারে। এটা কিন্তু তুই ঠিক বলছিস না। এ ব্যাপারগুলো যে যার ব্যক্তিগত জীবন থেকে উঠে আসে। আমরা প্রত্যেকেই যেভাবে বেড়ে উঠি সেভাবেই আমাদের লাইফটা চলতে থাকে, সেভাবেই আমরা আমাদের ধ্যান ধারণাগুলো প্রকাশ করি। মানে তোর কথা মতো আমি কোনো নৈতিকতা ছাড়াই বেড়ে উঠেছি? আমার কথাগুলোর মানে এটাই হলো। আচ্ছা তোরা একটু চুপ করবি? আচ্ছা সুমন, তুই আমায় একটা সাজেশন দিতে পারিস? তোকে আমি একটা কথা বলবো। কথা কি বলতে চাই আগে শোন না। দেখ, তুই যখন তোর জায়গায় সম্পূর্ণ ঠিক আছিস তখন তুই যেটা করছিস সেটা বোল্ডলি কর। জাস্ট কাউকে পাত্তা দিস না। ওসব দিন চলে গেছে। অনেস্টি ফার্স্ট এসব ভেগ টার্ম কথা। মাস্তি করাটাই এখন তাহলে ঠিক নাকি? অফকোর্স, নিজে যেটা ভাবছো, যেটা মনে করছো সেটা জাস্ট করে ফেলো। কে কি ভাবছে না ভাবছে সেটা ভেবে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। খাও, পিও আর মস্তি করো, ফুল বিন্দাস। হ্যাঁ, হাসলি কেন? জানি না, আসলে এসব কথাগুলো শুনলে কেমন যেন শেকড় ছাড়া মানুষগুলোর মুখগুলো চোখের সামনে ভেসে আসে। মানেটা তো খুব পরিষ্কার। যারা নিজেকে ঠিক মতন জাজ করতে পারে না, নিজেকে রেসপেক্ট করে না, তারাই এই শব্দগুলোর উপর ডিপেন্ড করে। তার মানে তোরা বলতে চাইছিস আমার কোনো আইডেন্টিটি নেই? আরে না না, তা না। শোন, তোকে বলি, আইডেন্টিটি ক্রাইসিস থেকে কিন্তু এই টাইপের ফিলসফির জন্ম হয়। যেমন ধরে নে, তুই এই যে কথাগুলো বললি, তুই কিন্তু এগুলো ভেবে বলিসনি, বাস বলার জন্য বলেছিস। রাইট ইউ। ওর কোনো আইডিয়োলজি নেই, কোনো আইডেন্টিটি নেই। শাট আপ! তোর আইডেন্টিটি আছে, তোর ইডিওলজি আছে। আমার আইডেন্টিটি আছে বলেই তোর মতন মেয়েকে হজম করছি। আরে সুমন, তুই কোথায় যাচ্ছিস? আরে তুই কেন ওকে বলছিস? আরে এই সুমন, সুমন! কি রে, তুই কোথায় চললি? জানি না। জানি না মানে? ইচ্ছে করছে তোমাদের ছেড়ে চলে যেতে। ওরকম সকলেরই মনে হয়। তোমার হয়েছে? না, আমার কখনো হয়নি। তাহলে বললে যে সবার মনে হয়? ওই সবার সমস্যা হলেই তো এই একই কথাই বলে। তোমার কি মনে হয় সবার একই রকম সমস্যা? মোটামুটি তো তাই মনে হয়। মনে হওয়া আর সত্যি হওয়ার মধ্যে কতটা তফাৎ তুমি কি জানো? না, জানি না। তাহলে যখন জানো না, তাহলে শুধুমাত্র একটা কল্পনার জগৎ থেকে কেন কথা বলো? বাবা, তোর সঙ্গে তো এখন কথা বলাই যায় না। বলো না, শুধু দেখো। কথা কথা এভাবে কি বাঁচা যায়? তোমার কি মনে হয়? আমার মনে হওয়া না হওয়াতে কিছু যায় আসে না। তুই তোর কথাটা ভাব।
আমার আর কিছু ভাবার নেই। তুই এখন যাচ্ছিস কোথায়? জন্মদিন আর মৃত্যুদিন ছাড়া যখন আমাদের সঙ্গে তোমার সম্পর্ক শুধুমাত্র মোবাইল ফোনে গিয়ে দাঁড়িয়েছে, তখন নাই বা জানলে যে আমি কোথায় যাচ্ছি? তুই তোর কাকার সাথে কথা বলছিস, একটু ভেবে কথা বল। আমার তো কিছু ভাবার নেই, ভাবার জন্য তো তোমরা আছো। তোর জীবনে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কি ভাবছিস? বাড়ি শুদ্ধ তোমরা যাকে ঘটনা বলছো না, সেটা দাদার তৈরি করা একটা নাটক। তুই কেন বারবার এই কথা বলছিস? আচ্ছা, আমি যদি তোমায় সত্যি কথা বলি, তুমি আমাকে বিশ্বাস করবে? তুই যদি সত্যি বলিস, আমার বিশ্বাস না করার তো কোনো কারণ নেই। আজ 22টা বছর ধরে তুমি আমাকে চেনো, কিন্তু তাও জানো কাকু, তোমার কথা শুনে মনে হয় জানো তোমার বিশ্বাসই হয় না যে আমি সত্যি কথা বলতে পারি। আমি কিন্তু তোকে এরকম কথা কিছু বলিনি। কিন্তু তুমি যা বলেছো তাতে স্পষ্ট মনে হয় যে তুমি আমাকে অবিশ্বাস করো। আর এই অবিশ্বাস আর মিথ্যের উপরে আমি কি করে থাকবো কাকু? তাহলে তুই কি করতে চাস? দেখি তোমাদের ছেড়ে কত দূর যেতে পারি। চারিদিকে আসলে কি জানো কাকু, এখন তোমাদের মতন ভালো করে বাঁচতে গেলে যা যা করতে হয় না, সেগুলো আমি আর করতে পারছি না। এখন সবসময় মনে হয় জানো, আর একটু যদি নিজেকে চিনতে পারি, নিজেকে বুঝতে পারি। আর এখন সবসময় মনে হয় আমি মানুষের সঙ্গে থাকবো, আমার মানুষের সঙ্গে থাকবো। দাদা, কি হয়েছে রে? দিদির চিঠি। বুড়ি বুড়ি কেমন আছে রে? জানি না। চুপ কর, চুপ কর মা। মা, কি ভাবছিস? আচ্ছা বাবা, আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলো, আমি শুধু মানুষকে ভালোবেসে এত বড় অন্যায় করেছি যে যে বাড়ি শুদ্ধ লোক বাবা, আমি কোথায় ভুল বাবা? কি বলছিস কি? তুমি আমাকে বিশ্বাস করো তো বাবা? হ্যাঁ, করি তো বটেই। তুমি ঠিক করে বলো বাবা, তুমি আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ, করি তো বটেই, নইলে আবার যে সব কিছু ভুল হয়ে যাবে রে মা। কিন্তু বাবা, মা এমনি কেন করছে বাবা? আচ্ছা মা কি ভাবছেটা কি আমার বিষয় তুমি কি জানো? মা তোকে নিয়ে যা ভাবছে
সেটা তোর মায়ের ভাবনা। না বাবা, শুধু মা নয়, দাদাও দাদাও আমাকে নিয়ে একই কথা ভাবে। আচ্ছা বাবা, তুমি কি কিছুই বলবে না? হ্যাঁ, বলবো বলবো মা। তুই শুধু তোর শরীরটার দিকে তাকিয়ে একটু স্থির হ মা। আমি ওই বাড়িতে আর ফিরবো না পিসি। আমি তোমার কাছে থাকতে চাই। জানাজানির পরে বাবা মা এলে কি করবি ভেবেছিস? না, আমি আর ওই বাড়িতে ওই মানুষগুলোর সঙ্গে আর থাকতে পারবো না। তুই আমার এখানে এসেছিস কেউ জানে? না, কেউ যখন আমাকে বুঝতে চায় না, আমাকে বিশ্বাস করতে পারে না, তখন আমিও ঠিক করেছি যে মানুষের বিশ্বাস আর মানুষের জীবনটাকেই জড়িয়েই বেঁচে থাকবো। আমি ভাবতেই পারছি না বাড়ির সকলেই তোর এই ইডিওলজিক্যাল প্রেগনেন্সিকে বায়োলজিক্যাল প্রেগনেন্সি বলে ভুল করে। আজ আমাকে এইভাবেই এই সংকটের মধ্যে দাঁড়িয়ে সত্যি কথা তো বলতেই হবে। মানুষের সেই আদি, সেই সেই অন্তিম প্রাকৃতিক হয়ে ওঠা সেই শেষ চেষ্টাটা, ইচ্ছেটা, সেটা তো আমায় ধরে রাখতেই হবে পিসি। জিয়ে রাখতে গেলে তো রসদের দরকার। সে ব্যাপারে কিছু ভেবেছিস? তুমি যদি একটু ব্যবস্থা করে দিতে পারো তাহলে তাহলে খুব ভালো হয়। আপাতত আমাদের এখানে কিশোলয় বলে বাচ্চাদের একটা স্কুল আছে, সেটা বরং আমি দেখছি। তবে বাড়ি থেকে যদি কোনো চাপ আসে সেটা কিন্তু তোমাকে সামলাতে হবে। আমার সহযোগিতা অবশ্য থাকবে। ওহ পিসি, 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 একটা কথা তোর জানা দরকার। আমাদের এখানে একটা নদী আছে না, সেখানে সরকার থেকে একটা বিশাল প্রজেক্ট হচ্ছে। এই কয়েক মাইল দূরেই সমুদ্র আছে। সেই সমুদ্রের মাঝখানে একটা রকেট উৎক্ষেপণ কেন্দ্র করা হয়েছে। আর এই রকেট উৎক্ষেপণ কেন্দ্র করার জন্য না আমাদের গ্রামের খুব প্রাকৃতিক ক্ষতি হচ্ছে। আর এই প্রাকৃতিক হয়ে ওঠার জন্যে যে গুণটা, সেটা একমাত্র মানুষের মধ্যেই ছিল। হ্যাঁ, মানুষের স্পর্শ আমাকে দিয়েছে এক আগুন। কাউকে বোঝাতে পারিনি আমি যে মানুষ আমার গর্ভজাত, মানুষ আমার অন্তর্জাত, মানুষ আমার ভূমিজাত। অন্য এক কথা, অন্য এক সত্যি, যা আমায় কিছুতেই ধরা দেয় না, যা আমায় চেনেও চেনে না, যাকে বুঝতে পারি কিন্তু ধরতে পারি না। হয়তো আমি নিজেকেই ভালোভাবে বুঝি না। আমার মনের সঙ্গে সঙ্গে আমার হাতগুলো কি ঠিক ঠিক মতন চলে? পাগুলো কি ঠিক ঠিক মতন চলাফেরা করে?
সূর্যি দাঁড়া, দাঁড়া বলছি। না, ওরা যে এক মহির বাড়িতে আগুন লাগিয়ে দেবে এটা স্যার আমি একেবারে বুঝতে পারিনি। না স্যার, না প্রবলেম হবে না, এনি হাউ আমি ব্যবস্থা করছি, ম্যাক্সিমাম অফারটা করব। হ্যাঁ, না আপনাকে জিজ্ঞেস না করে অফার করাটা ঠিক হবে না তো, তাই। ওকে স্যার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, ওকে ওকে। দিদি, ওই প্রধানদা এসছে। নমস্কার। আমি এখানে নদীর বুকে কিচ্ছু করতে দেব না। দেখুন, এভাবে কি কোনো কিছু বাধা দেওয়া যায়? না যাচ্ছে। আর তাছাড়া ওই জমিটা তো আপনার নয়, আপনি শুধু শুধু ওদের এভাবে তাতাচ্ছেন কেন? এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে বলে। যেই কাজটা সরকারের সেই কাজটা আপনি নিজের কাঁধে নিচ্ছেন কেন? সরকার অন্ধ বলে? কাকে কি বলছেন? চুপ করুন। দেখুন কথা দেবী, আমরা বিদেশি বিনিয়োগকারীদের হাতে অনেকটা নির্ভর করি বা করছি। আর প্রজেক্টের কাজটা যখন এতদূর এগিয়ে গেছে, তখন যা করব একটু ভাবনা চিন্তা করেই করতে হবে। আপনাদের যেমন প্রগতি আছে, আমাদেরও তাই। তাহলে আপনি এক কাজ করুন, শ্যামলবাবু, ওনার সঙ্গে একটু আপনি বসুন। না, আমার ওনার সঙ্গে বসে কোনো কাজ নেই। তাহলে আমার অফিসে একটু আসুন। আর শুনুন, কথা দেবীর আমার দপ্তরে আসার সম্পূর্ণ ব্যবস্থা আপনি করে দিন। আর শুনুন, এখনকার মতন এই প্রজেক্টের কাজটা আপনি বন্ধ রাখুন। এবার অন্তত আমার অফিসে আসতে আপনার কোনো বাধা নেই। চলি, নমস্কার। ঠাম্মা অসুস্থ, তোকে যেতে রিকোয়েস্ট করেছে। আর দেরি না করে বেরিয়ে পড়, কোনো হেজিটেশন নয়। দাদা যখন চিঠিটা লিখেছে আর ঠাম্মা যখন এরকম অসুস্থ, আমার মনে হয় তোর বেরিয়ে পড়াই ভালো। কোনো চিন্তা করিস না, আমি এদিকটা সামলাচ্ছি, বেরিয়ে পড়। ঠিক আছে, আমি চললাম। ঠিক আছে রাজুদা, চলো। সব মানুষগুলো এত 2 নম্বরে হয়ে গেল কি করে বলতো? কালকে একরকম কথা, আজকে একরকম কথা। ওই শ্যামল বাবুদের কাছ থেকে টাকা নিচ্ছে আর চলে যাচ্ছে। চলো আমরাও এখান থেকে কোথাও চলে যাই। কি মাথা খারাপ হয়ে গেছে? কথা দিদিকে দেখার পরেও তুই এ কথা বলছিস? কথা দিদিমণি না থাকলে আমাদের কি হতো? ক্ষতি তো আমাদের হতোই। তবে আজ যদি এখানকার মানুষগুলো পাল্টে যায়, তাহলে কারোর দম নাই আটকায়। দেখো, শ্যামল বাবুদের বহুদিন আগে থেকে ভোট দিচ্ছি আমরা। শ্যামল বাবুরাও আমাদের মতো লোকেদের জন্যই পার্টি করে, কিন্তু এখন কেন পাল্টে যাচ্ছি বলো তো? পয়সার লোভে, আরো ভালোভাবে থাকবে বলে। আর পার্টিতে তো কিছু বেনজল তো আছেই। আর ওদের কি চাই? চাওয়ার কি শেষ আছে মুহিম? চাওয়ার শেষ নাই।
না চাইলে তো আর কোনো যুদ্ধই হয় না। মানুষে মানুষে এত নোংরামি কেন, এত যুদ্ধ কেন? শুধু চাওয়ার খিদে ফুরায় না বলে। এই পৃথিবীতে তোমার থাকতে ভালো লাগে? তাহলে কোথায় যাব? অন্য কোথাও, সেখানে অন্য কোনো মানুষেরা থাকে। পৃথিবীর সবখানে ওই শ্যামল বাবুর মতন মানুষে ছেয়ে গেছে, কোথায় যাবি? আচ্ছা, তুমি এই জলের নিচে গেছো কোনোদিন? কতবার। কেমন দেখতে? তোর মতো। বলো না, সুন্দর? দারুণ সুন্দর, যেন এক অন্য পৃথিবী। চলো না গো, আমরাও যাই। যাই বললে কি যাওয়া যায় মহি? কথা দিদিমণির মতো মানুষরা যেতে পারে অন্য পৃথিবীতে। সিধু! সিধু! ঠাম্মা! বড় মা, ঠাম্মা! দিদি, 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 কখন এলি? ঠাম্মা কবে মারা গেছে? ঠাম্মা কবে মারা গেছে? মানে আজকে 6 মাস হলো। ওমা, তুই? তোমরা কি গো? হ্যাঁ, তোমরা কোন ধাতু দিয়ে করা? ঠাম্মা মরে যাবার এতদিন পর দাদা আমাকে চিঠি লিখেছে যে ঠাম্মা অসুস্থ। ঠাম্মা নাকি আমাকে দেখতে চায়। কেন? কেন বলতে পারবে? শোন না, দাদা আমাকে এত বড় মিথ্যে কথা কেন লিখেছে? কেন? তুই একটু বস, বস না। দাদা কোথায়? শোন না, ওই একটু প্রমোটারে অফিসে গেছে, এখনই এসে পড়বে, তুই একটু বস না। বাবা, কি হলো? তুমি কিছু বলবে না? আরে কখন এলি? হ্যাঁ, আরে মা, তোমরা এখানে দাঁড়িয়ে কেন? ক্লিয়ারলি বল, তুই কেন আমাকে মিথ্যে কথাগুলো লিখেছিস? ওই আসলে ঠাকুমা তোকে খুব দেখতে চাইছিল তো, তাই। তো যখন দেখতে চাইছিল তখন লিখিসনি কেন? তখন তো ডাক্তার আর বাড়ি, বাড়ি আর ডাক্তার
এই নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে চুপ মানে কর এখনো মিথ্যে কথা বলছিস আর তোমরা তোমরা এখনো তুই আমায় তখন কেন জানাসনি আরে তখন একবার এলে অন্তত ঠাম্মাকে একবার তোকে মিথ্যে কথা লেখা হয়েছিল। মানে বলো বাবা। অ্যাকচুয়ালি বাড়িটা তো ভাঙা হবে, তাই মানে ভাঙা বাড়িতে থাকতে আমাদের এত অসুবিধা হচ্ছে না, সকলে প্রায় অসুস্থ হয়ে পড়ছে। পুরো বাড়ির ছাদ দিয়ে এমন জল পড়ে না, মানে আসলে কি বলতো, পুরো বাড়িটা ভেঙে অন্যের পয়সায় নতুন একটা ফ্ল্যাট করে নেওয়া, সেই জন্যই তো আসলে তোকে দরকার। হ্যাঁ। মানে জেঠু কাকারা এখানে না থাকলেও সকলে মোটামুটি রাজি। ওই কি হয়েছে বলতো, ওই সেদিন ওই উইলটা বার করতে গিয়ে দেখলো যে ঠাম্মা তোর নামে বাড়ির অর্ধেকটা লিখে দিয়ে গেছে। বুঝলি না, শরিকি ঝামেলার জন্যই তো এত সব। তা তুই যদি একটু লিখে দিস, মানে হ্যাঁ। ফ্ল্যাটটা হলে তুইও তো বাবা 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 তুমি বেঁচে থাকতে এই কি হচ্ছে বাবা? তুমি কি এখনো কিচ্ছু বলবে না? চুপ কর মা, চুপ কর। আর কত মিথ্যার উপর তোমরা দাঁড়িয়ে থাকবে বাবা? এক মিথ্যে দাদা আমাকে চলে যেতে বাধ্য করলো বাবা। আরেবার আরেক মিথ্যের উপর আমাদের সবকিছু তোমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে বাবা। তুমি কিছু করো বাবা, তুমি কিছু করো বাবা। বাবা আমাকে কি করতে হবে? তোর একটা নো অবজেকশন। এই যে এই যে কোথায়? এখানে এখানে তোমরা ভালো থেকো বাবা, আমার কিছু চাই না বাবা। দাঁড়া দাঁড়া মা, একটিবার দাঁড়া। এরপরে তুমি বলছো বাবা, এরপরে বলছো আমি তাহলে কি নিয়ে বাঁচবো বলতে পারিস? বাবা বাবা পাশে তো তোমাকে হবেই বাবা, পাশে তো তোমাকে হবে। সারাটা জীবন যখন মুখ বুজে সহ্য করেছো, তখন পাশে তো তোমাকে হবে। আমি ইমপ্র্যাকটিক্যাল, আমি বেমানান, তখন আমি বাড়ি ছেড়ে যাই বাবা। আমি চাই
তোর বাবার কথা ভেবেও কি কিন্তু এখানে তো শুধু তুমি নও বাবা, এখানে একটা পুরো মিথ্যের জাল বাড়িটাকে কেমন জাপটে ধরেছে। শুধু তুমিই বা কি করতে পারো বাবা? সারা পৃথিবী জুড়ে এভাবেই তো চলছে। কিন্তু বাবা আমি না এসব থেকে মুক্ত হতে চাই। আমি সত্যি ভাবতে চাই, সত্যি নিয়ে বাঁচতে চাই বাবা। আমি জানি আমার কষ্ট হবে, কিন্তু কিন্তু কষ্ট হলেও বাবা আর একবার যে জীবনটা দাঁড়িয়ে গেছে, জলে ভেসে থাকা যে জীবনটা, তাকে একবার প্রাণপণে ধাক্কা দিয়ে প্রাণপণে ঢেলে দেখতে চাই বাবা, কি সে একবার নড়ে কিনা বাবা। বাবা কিভাবে মা? একেবারে একা বাবা। আমার নিজের কাছে যদি আমি নিজেকে সত্যি করে ধরতে পারি, তাহলেই হয়তো মানুষের কাছে পৌঁছতে পারব। ভাসতে যখন হবেই বাবা, তখন না হয় একটু স্রোতের বিপরীতে ভাসি না বাবা, ভাসি না বাবা। বেঁচে থাক মা, বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক মা, বেঁচে থাক। তুই এইভাবেই বেঁচে থাক। হাসি বাবা। আচ্ছা ঠিক আছে। হাসি। জলে ভেসে থাকা যে জীবনটা, তাকে একবার প্রাণপণে ধাক্কা দিয়ে দেখতে চাই যে সে চলে কিনা। ভাসতে যখন হবেই, তখন না হয় একটু স্রোতের বিপরীতেই ভাসি।